দেখো, আমরা এই পরমাণুর গঠনের আগের দিন পর্যন্ত যেটা পড়েছিলাম, বোর তত্ত্বের ত্রুটি পড়েছিলাম। বোর তত্ত্ব পর্যন্ত পড়েছিলাম আর দিয়ে তারপরে বোর তত্ত্বের ত্রুটি পড়েছিলাম। বোর তত্ত্বের যে ত্রুটি ছিল যে বোর তত্ত্ব প্রথম কথা একটা ইলেকট্রনযুক্ত সিস্টেমের ক্ষেত্রে প্রযোজ্য, আর যে রেখা বর্ণালীগুলো পাওয়া যাচ্ছে সেই রেখা বর্ণালীর অন্তর্গত ছোট ছোট রেখা, মানে রেখা বর্ণালীকে যদি আরও উচ্চতর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে চালনা করা যায়, যে আরও সরু সরু যে রেখা পাওয়া যায় এবং রেখার যে ঔজ্জ্বল্য, সেইগুলো কিন্তু বোর তত্ত্বের সাহায্যে আমরা ব্যাখ্যা করতে পারছিলাম না। তা বোর তত্ত্বের পরে আমরা দেখলাম যে বৈজ্ঞানিক সোমারফিল্ড, উনি বোর বলেছিলেন তো যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চতুর্দিকে বৃত্তাকার পথে ঘুরতে থাকে, কিন্তু সোমারফিল্ড বললেন যে ইলেকট্রনগুলো কেবলমাত্র বৃত্তাকার পথে ঘুরতে থাকে না, এগুলো কিছু বৃত্তাকার ও উপবৃত্তাকার পথেও ঘুরতে থাকে। এবার বৃত্তাকার পথে ঘুরতে থাকলে সেখানে কিন্তু কোনো রেডিয়াসের ফ্যাক্টর নেই, কারণ সর্বত্র দূরত্বটা সমান থাকে, কেবলমাত্র কৌণিক মানে অ্যাঙ্গুলার ফ্যাক্টর একটা থাকে। কিন্তু যখন উপবৃত্তাকার পথে ইলেকট্রন ঘোরে সেখানে রেডিয়াল ফ্যাক্টরও কাজ করে এবং অ্যাঙ্গুলার ফ্যাক্টর কাজ করে। এই অ্যাঙ্গুলার ফ্যাক্টর বোঝানোর জন্যই উনি কিন্তু একটা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার অবতরণ করেন। সেটাতে আমরা দেখতে পাচ্ছিলাম যে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার মানেই হচ্ছে সেখানে অনেকগুলো কিন্তু মানে যেমন কক্ষ আছে, যে মুখ্য কক্ষ যেগুলো আছে তার অন্তর্গত কিন্তু যে উপকক্ষও রয়েছে আর কি, যে যেহেতু একটা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার উনি ধারণা দেন। এরপরে সোমারফিল্ডের পরে আমরা যে দেখতে পাচ্ছি, তাও সোমারফিল্ডে এর ব্যর্থতা হচ্ছে, দেখো যে সোমারফিল্ডও কিন্তু যে ওই রেখা বর্ণালীগুলোর যে ঔজ্জ্বল্য, মানে সরু সরু রেখা বর্ণালীর অনেকগুলো উনি সরু রেখা মানে কিছুটা ব্যাখ্যা দিতে পেরেছেন, যেখানে হচ্ছে যে ওই এনার্জি স্তরগুলো, উপকক্ষের যে এনার্জি লেভেলগুলো কিছুটা পার্থক্য থাকার জন্যই সেখানে রেখা বর্ণালীগুলো আরও সরু সরু রেখায় ভাগ হয়েছে। কিন্তু যে ঔজ্জ্বল্য, যে এই যে সূক্ষ্মতর রেখাগুলির যে আপেক্ষিক ঔজ্জ্বল্য, তার কিন্তু কোনো ব্যাখ্যা দিতে পারেননি। তাছাড়া যে এক পরমাণুর ক্ষেত্রে কিন্তু সোমারফিল্ডেরও কিন্তু প্রযোজ্য, অনেক ইলেকট্রনযুক্ত সিস্টেমের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তারপরেই আমরা দেখলাম যে কোয়ান্টাম মেকানিক্যাল মডেলের একটুখানি আমরা পড়েছিলাম ডিব্রোগ্লির যে ইকুয়েশানটা আমরা একটুখানি পড়েছিলাম। বৈজ্ঞানিক ডিব্রোগ্লিও কিন্তু যে এই যে ইলেকট্রনকে কণার সঙ্গে তরঙ্গ হিসেবেও কিন্তু উনি ধরেছিলেন। সেখানে আমরা ল্যামডা ইজিক্যাল টু h/mv বা h/p সেইটা বের করেছিলাম, যেখানে ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, h তো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, m সমান ইলেকট্রনের ভর আর v সমান গতিবেগ আর কি। এইখান থেকে আমরা আরও পড়েছিলাম হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপালটা পড়েছিলাম, ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি ইজিক্যাল টু h/4π করে আর কি আমরা বের করেছিলাম, তাই তো, এবং অঙ্কও করেছিলাম হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল দিয়ে। এরপরে দেখো যে এই পরমাণুর যে মডেলটা সেটা হচ্ছে কিন্তু এই কোয়ান্টাম মেকানিক্যাল মডেল। সেইটা পড়তে গিয়ে আমরা দেখব যে বৈজ্ঞানিক শডিঞ্জার উনি একটা বিখ্যাত ইকুয়েশান দিয়েছেন, সেই ইকুয়েশান থেকে কিন্তু আমরা অনেকটাই ব্যাখ্যা করতে পারছি পরমাণুর গঠনে। সেই ইকুয়েশানটা কিন্তু আমাদের পড়তে হবে। সেক্ষেত্রে যে ইলেকট্রনের তরঙ্গ ধর্মটা, ইলেকট্রনকে তরঙ্গ হিসেবে আর কি আমরা নিয়ে ইকুয়েশানটা লেখা রয়েছে, যে শডিঞ্জারের তরঙ্গ সমীকরণ যেটা আর কি, সেই শডিঞ্জারের তরঙ্গ সমীকরণটা হচ্ছে শডিঞ্জারের, আজকে কত তারিখ যেন, আজকে 10, শডিঞ্জারের তরঙ্গ সমীকরণ। এই সমীকরণে রয়েছে, এটাকে আমরা তো ত্রিমাত্রিক ধরে নিচ্ছি, সাই বাই ডেল্টা স্কোয়ার এক্স প্লাস ডেল্টা স্কোয়ার সাই ডেল্টা স্কোয়ার ওয়াই প্লাস সাই ইন্টু জেড আর প্লাস 8π স্কোয়ার এ বাই এইচ স্কোয়ার ইন্টু
ই মাইনাস ভি ইন্টু সাই ইজিক্যাল টু 0, যেখানে সাই সমান হচ্ছে তরঙ্গের বিস্তার, ইলেকট্রনের তরঙ্গের বিস্তার, মানে আর এটা কিন্তু তরঙ্গ কি ইলেকট্রন তরঙ্গের বিস্তার। আর এম সমান দেখো, এম সমান ইলেকট্রনের ভর, ই সমান মোট এনার্জি, ভি সমান পোটেনশিয়াল এনার্জি, আর সাই তো বলেই দিয়েছি। তা এক্ষেত্রে হাইড্রোজেনের ক্ষেত্রে এই ইকুয়েশানটাকে সিম্পলিফাইড করে রয়েছে সাই ইজিক্যাল টু ই ইন্টু সাই। এই সমীকরণটা সমাধান করলে এই সাই আর ই এর কিন্তু অনেকগুলো ভ্যালু আমরা পাই। এই সবগুলো ভ্যালু কিন্তু নেওয়া হয় না, এর মধ্যে কিছু কিছু ভ্যালু নেওয়া হয়। আর এই সাইয়ের ভ্যালু পজিটিভ নেগেটিভ হতে পারে, যেহেতু বিস্তার পজিটিভ সাইড নেগেটিভ সাইড হতে পারে, কিন্তু সাই স্কোয়ারের ভ্যালু, এই সাই স্কোয়ার সবসময় হচ্ছে পজিটিভ ভ্যালু। এই সাই স্কোয়ার বলছে যে এটা অ্যাকচুয়ালি নিউক্লিয়াসের বাইরে, কিন্তু নিউক্লিয়াস শক্তি স্তরের অন্তর্গত আর কি, একটা ত্রিমাত্রিক অঞ্চল যেখানে ইলেকট্রনের প্রবাবিলিটিটা নির্ণয় করে, মানে প্রবাবিলিটি মানে কত মানে পাওয়ার আর কি, পাওয়া যাবে আর কি, ঘনত্ব প্রবাবিলিটি নির্ণয় করে। আর এই যে নিউক্লিয়াসের চারপাশে আমরা তো ত্রিমাত্রিক অঞ্চল ভাবছি, ত্রিমাত্রিক অঞ্চলে যে ইলেকট্রনের পাওয়ার প্রবাবিলিটিটা যেখানে সর্বাধিক, সেটাকেই আমরা বলছি কিন্তু ত্রিমাত্রিক যে অঞ্চলটা সেটাকে আমরা বলছি কক্ষক বা অরবাইটাল আর কি। তাহলে আমরা দেখতে পাচ্ছি মুখ্য কক্ষ, উপকক্ষ এবং অরবাইটাল, এই তিনটে জিনিস কিন্তু আমরা জেনে গেলাম। তার মানে এই কোয়ান্টাম মেকানিক্যাল মডেলের কতগুলো কিন্তু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমরা জানতে পারলাম। দেখো, একটা আমরা যেটা দেখতে পারলাম যে পরমাণুতে ইলেকট্রনের শক্তির কোয়ান্টাইজেশান, মানে কোয়ান্টাইজ হিসেবে আমরা আগের দিন পড়েছি কোয়ান্টাইজ শক্তি স্তর। দ্বিতীয়ত যেটা বললাম হাইসেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল থেকে, অবস্থান আর সঠিক বেগ কখনো কিন্তু একই সঙ্গে নির্ণয় করা সম্ভব নয়। তারপরেও যেটা আমরা পড়লাম যে এই যে ইলেকট্রনের যে অরবাইটালগুলো আর কি, মানে সাই স্কোয়ার, যেটা যে ইলেকট্রনের প্রবাবিলিটিটা কোথায় বেশি, যেটা অরবাইটালের ধারণা পেলাম। আর তাছাড়াও আমরা দেখলাম যে প্রত্যেকটা এই কক্ষকে কিন্তু ইলেকট্রনের শক্তির পরিমাণ নির্দিষ্ট থাকে কিন্তু, হ্যাঁ। আর এই যে এবার আমরা ইলেকট্রনে, তাহলে আমরা তো ইলেকট্রনটাকে নিয়েই আলোচনা করছি। এবার একটা ইলেকট্রনকে কিন্তু ইলেকট্রনের গতি প্রকৃতি বা একটা ইলেকট্রনকে সঠিকভাবে জানতে গেলে আমাদের কতগুলো কিন্তু নাম্বারের প্রয়োজন। সেই নাম্বারগুলোকে আমরা বলছি কোয়ান্টাম নাম্বার। মোটামুটি আমরা 4টে কোয়ান্টাম নাম্বার দিয়ে কিন্তু একটা ইলেকট্রনের সঠিক প্রকৃতি জানতে পারি আর কি। সেই 4টে কোয়ান্টাম নাম্বার যেটা আমরা বলছি যে এন, এল, এম আর এস। এই এনটা আমরা প্রথমেই জানি, এই এনটা নিয়ে আমরা আগে আলোচনা করি। এন মানে কি? মুখ্য কোয়ান্টাম নাম্বার। এই এনের ভ্যালু 1 হলে আমরা সেটা কি বলি, যে এনের ভ্যালুর উপর যে এন ইজিক্যাল টু 1 হলে তখন সেটাকে কি বলি, কে কক্ষ, এটাই বলি। এবং এই এনের কিন্তু কতগুলো বৈশিষ্ট্য আছে। এন কিন্তু মানে ইলেকট্রন সংখ্যা, কোনো কক্ষে ইলেকট্রন সংখ্যা কিন্তু কোনো কক্ষে ইলেকট্রন সংখ্যা 2n² বেশি হবে না। এবার দেখো, তার মানে কে যেখানে, সেখানে n ইজিক্যাল টু 1, তাহলে ইলেকট্রন সংখ্যা 2 × 1² ইজিক্যাল টু 2। তার মানে কে কক্ষে কটা ইলেকট্রন থাকবে? 2টো। এবার দেখো এল, তার মানে n ইজিক্যাল টু 2, তাহলে এখানে কটা? 2 × 2² সমান কত? 8। এবার কে এল এম, n ইজিক্যাল টু 3, তার মানে 2 × 3² ইজিক্যাল টু 3 3 9 2 18। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই এনের যে তাৎপর্যগুলো, যে এখানে কিন্তু আর মানে কটা ইলেকট্রন থাকবে সর্বাধিক, সেটা কিন্তু একটা নির্দিষ্ট। আরও একটা এন থেকে আমরা জানতে পারি যে এন এর ভ্যালু অনুযায়ী কিন্তু কোনো কক্ষে কটা উপকক্ষ থাকবে, মানে উপকক্ষ, এটা তো ইলেকট্রন সংখ্যা। এবার উপকক্ষ সংখ্যা আমরাও উপকক্ষ
সংখ্যাও আমরা কিন্তু বের করতে পারি, উপকক্ষ সংখ্যা। n ইজিক্যাল টু 1 হলে এখানে উপকক্ষ সংখ্যা 1, সেটা হচ্ছে s। আর n ইজিক্যাল টু 2 হলে এখানে দুটো, এখানে কিন্তু s আর p। এখানে m ইজিক্যাল টু 3 হলে এখানে তিনটে, এখানে কিন্তু s p d। এভাবে জানতে পারি। তার উপরে আবার আমরা জানবো যে এই s p d তে ইলেকট্রন সংখ্যা কিন্তু নির্দিষ্ট। এরপরে দেখো, এটা তো মুখ্য কোয়ান্টাম সংখ্যা, এটা আমরা অনেকটাই জানতাম। এবার দেখো এল, এই এলের আর একটা জানতে হবে যে এলটা কি, আমরা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। এটাকে আমরা বলছি অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। এই অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারটা দেখো, এটা কিন্তু আবার এনের উপরে নির্ভর করে। এনের একটি নির্দিষ্ট মানের জন্য এল এর মান কত হবে না 0 থেকে n-1 পর্যন্ত, এত পর্যন্ত। যেমন n ইজিক্যাল টু 2 হলে এটা কত হবে, এল হবে 0 আর 1। এবার এই 0 হলে এখানে উপকক্ষ যেটা s, এটা p। এবার n ইজিক্যাল টু 3 হলে এল ইজিক্যাল টু কত হবে, 0 1 2। 0 হলে s, 1 হলে p, এটা হলে d। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এলের ভ্যালু কিন্তু এনের ওপর নির্ভর করছে। এর পরবর্তী যে কোয়ান্টাম নাম্বার সেটা হচ্ছে এম হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। এই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, এই এম আবার এলের ভ্যালুর ওপর নির্ভর করে। এল এর একটি নির্দিষ্ট মানের জন্য এম এর মান দেখো, এটা মাইনাস এম এর মান তো মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত 0 নিয়ে, এবং এটা এম ইজিক্যাল টু আমরা দেখছি 2l + 1। যেমন দেখো, যদি এল ইজিক্যাল টু 1 হয় তাহলে এম ইজিক্যাল টু কত হবে, 2 × 1 + 1 ইজিক্যাল টু 3। তার মানে এইটা আমরা কি বললাম, -l থেকে +1, তাহলে এম এর ভ্যালু -1 0 +1, এই তিনটে হবে। এবার দেখো, যদি এল ইজিক্যাল টু 2 হয় তাহলে এটা কত হবে, -2 -1 0 +1 +2। এইটা দেখো, 2 4 5টা, তার মানে 2 × 2 + 1 সমান 5, 5টা ভ্যালু। তাহলে আর এর পরে আর একটা আছে এস। এই এসকে আমরা বলছি যে স্পিন কোয়ান্টাম নাম্বার। এটা দেখো যে একটা ইলেকট্রন যখন নিউক্লিয়াসের চতুর্দিকে ঘুরতে থাকে, তেমনি ইলেকট্রনগুলো নিজ কক্ষপথের চতুর্দিকে ঘুরতে থাকে। এই এসের দুটো ভ্যালু হতে পারে, একটা হচ্ছে +12 আর একটা হচ্ছে -12। মানে ঘড়ির কাঁটার দিকেও ঘুরতে পারে, ঘড়ির কাঁটার বিপরীত দিকেও ঘুরতে পারে। এরপরে দেখো, আমাদের যে কক্ষকগুলো রয়েছে SPD, এইগুলোর আকৃতি কিন্তু আমাদের একটুখানি করতে হবে। এরপরে হচ্ছে কক্ষক সমূহের আকৃতি। এইটা পড়তে গিয়ে আমাদের একটা জিনিস একটুখানি পড়তে হবে, নোডস বলতে কি বোঝো, যে নোড হচ্ছে, আমরা একটু আগেই পড়েছিলাম সাই স্কোয়ার মানেই বলেছিলাম যে নিউক্লিয়াসে চতুর্দিকে একটা ত্রিমাত্রিক অঞ্চল, যেখানে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটিটা সবথেকে বেশি। এবার যেখানে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটিটা 0, একটা চতুর্দিকে স্পেরিক্যাল অঞ্চল, বৃত্তীয় অঞ্চল, যেখানে হচ্ছে ইলেকট্রনের পাওয়ার প্রবাবিলিটিটা 0, সেটাকে বলা হচ্ছে নোডস। এই নোডসটা আমাদের অনেক সময়
কাউন্টস করতে আসে। নোট হচ্ছে দু ধরনের হতে পারে, একটা হচ্ছে যে রেডিয়াল নোট আর একটা হচ্ছে অ্যাঙ্গুলার নোট, মানে মোট নোট সংখ্যা। আমি মোট নোট সংখ্যাটা এটা দুটো মিলে বোথ অ্যাঙ্গুলার এবং রেডিয়াল। এবার 1s এখানে মোট নোট সংখ্যা, কিন্তু 0 2s একটা আর 3s দুটো। এবার 2p এখানে একটা, 3p দুটো আর 4p এটা হচ্ছে তিনটে। এবার p হলো, এবার হচ্ছে 3d এখানে দুটো, 4d এবার হচ্ছে কত কি হলো 4d 5d এটা তিনটে, এটাতে হচ্ছে চারটে। এগুলো হচ্ছে মোট নোট সংখ্যা আর কি। মোট নোট সংখ্যা মানে বোথ অ্যাঙ্গুলার আর একটা কিন্তু বোথ হচ্ছে অ্যাঙ্গুলার আর একটা কি বললাম রেডিয়াল। এবার দেখো px py pz যেগুলো আছে সেইগুলোতে আমাদের পির তিনটে, পি যে কক্ষক আছে তার আকৃতি px py আর একটা আছে pz। এই তিনটেকে আমরা দেখো এটা px প্রথমেই আমরা এই এটা px x y z x y z x y z। এবার দেখো px যদি আমরা করি এরকম, দেখো ডাম্বেল আকৃতি। ও আর এসটা কিন্তু স্পেরিক্যাল, এটা আর বলার কিছু নেই, এস কক্ষকটা কিন্তু হচ্ছে স্পেরিক্যাল, এটা হচ্ছে এস। এবার পি এই যে দুদিকে ডাম্বেলটা কিন্তু সমান, কিন্তু এই যে জায়গাটা দেখো এখানে কি এটাকে আমরা বলছি নোডাল বিন্দু, নোডাল বিন্দু এটা হলো px। এবার দেখো py ঠিক এভাবে দুদিকে দুটো ডাম্বেল সেম। এরপরে হচ্ছে pz, তাহলে এইভাবে প্রত্যেকে দেখো একটা করে নোডাল বিন্দু রয়েছে। তাহলে আমরা দেখলাম এক্স অক্ষ px আর py আর pz আমরা দেখলাম, বোঝা গেল। এবার কিন্তু এদের যদি নোটসগুলো আলাদা করে বুঝতে হয় আমাদের অনেক ডিপে যেতে হবে, আমাদের এতটা লাগে না, মোটামুটি নোটস সংখ্যাটা আমাদের কিন্তু মনে রাখতে হয়। এরপরে দেখো ডি কক্ষের আকৃতিগুলো কিন্তু আমাদের মাঝে মধ্যে আসে, সেটা আমাদের করতে হবে। এবার ডিতে আছে পাঁচটা, ডির আছে পাঁচটা। ডিতে রয়েছে নিচেই লিখে নিই ডি এক্স ওয়াই, ডি এক্স জেড, ডি ওয়াই জেড, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর ডি জেড স্কোয়ার। এবার দেখো যদি আমরা এরকম করে করি, এবার ডি এক্স ওয়াই, তাই তো, তার মানে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, ডি এক্স জেড তার মানে এটা এক্স, এটা জেড ওয়াই জেড তার মানে এটা ওয়াই, এটা জেড আর এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার মানে এটা এক্স, এটা ওয়াই আর এটা জেড, এটা এক্স আর এদিকে তো একটা ধরো না ওয়াই আছে। এই এবার দেখো এক্স ওয়াই যেটা হচ্ছে ডি এক্স ওয়াই তলে এক্স ওয়াই তার মানে এই এক্স জেড এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবার জেড স্কোয়ার
এইগুলো কিন্তু আমাদের একটু প্র্যাকটিস করতে হবে। এবার সব এগুলো একটু প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। এরপরে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, যেটা আর এরপরে হচ্ছে জেড স্কোয়ার। ডি এর 5টা কক্ষকের কিন্তু আকৃতি এরকম। আর নোট সংখ্যাটা তো আমরা পড়ে নিয়েছি যে এটা হচ্ছে 2p 3p 4p এরকম করে, এগুলো নোট সংখ্যা মোটামুটি আমরা দেখে নিয়েছি। এরপরে দেখো ইলেকট্রন যে এই যে ভর্তি, মানে আমাদের অ্যাকচুয়ালি ইলেকট্রন নিয়ে তো এত পড়াশুনো করছি, ইলেকট্রনগুলো এবার নিউক্লিয়াসের চতুর্দিকে যে কক্ষ রয়েছে, কক্ষ, তারপরে উপকক্ষ, তারপরে কক্ষকে কিভাবে ভর্তি হবে সেটা জানার জন্য আমাদের কিন্তু 3টে নিয়ম মেনে চলতে হবে। প্রথমটা হচ্ছে পাউলির অপবর্জন নীতি। পাউলির অপবর্জন নীতি, অপবর্জন নীতি। এই নীতিটা কি বলছে না, দুটো ইলেকট্রনের কখনো কখনো 4টি কোয়ান্টাম নাম্বার একই হবে না। এক হবে না, মানে 3টে এক হলেও চতুর্থটা আলাদা হবে। 3টে এক হলে মানে তার মধ্যে একটা প্লাস হাফ যদি থাকে, অন্যটা মাইনাস হাফ থাকবে। এভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পাউলির অপবর্জন নীতি। আর এরপরে রয়েছে যে হুনস মাল্টিপ্লিসিটির 2 নম্বরটা হচ্ছে হুনস মাল্টিপ্লিসিটি রুলস। সেখানে বলা হচ্ছে যে প্রথমে হুন্ডের মাল্টিপ্লিসিটি সূত্র, রুলস বা সূত্র। এটা কি বলছে যে প্রতিটা কক্ষকে আগে একটা করে ইলেকট্রন সেম স্পিনে ভর্তি হবে, আর তারপরে যদি ইলেকট্রন থাকে সেটা অপোজিট স্পিনে ভর্তি হবে। এরপরে যেটা রয়েছে দেখো, এগুলো আমরা পরে করব, অনেক প্র্যাকটিস তো করব, তখন করব। আর এরপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 3 নম্বর, যেটা হচ্ছে আফবাউ। এই যে হুন্সের ধরনা পিতে 3টে ইলেকট্রন থাকলে এই যে P3 যদি হয়, দেখো একটা উদাহরণ দিই, P3 হলে এই ইলেকট্রন বিন্যাস যদি ধরনা আগে যা থাকুক P3 যদি এটা হয়, এবার পিতে কটা 6টা থাকতে পারে। যদি P4 ইলেকট্রন হয়, ধরো না এটা হচ্ছে 1s2 2s2 করে এরকম আছে, আমি শুধু P4 যদি হয় তখন ইলেকট্রনটা এভাবে হবে। তো 3টে, তার প্রথমে একটা একটা করে বসে গেল, 4 নম্বরটা অপোজিট স্পিনে বসবে, বোঝা গেল এরকম আর কি। এরপরে দেখো আফবাউ প্রিন্সিপাল। 3 হচ্ছে আফবাউ প্রিন্সিপাল, যেটা বলছে যে আফবাউ নীতি, এটা খুব ভালো করে আমাদের পড়তে হবে। আফবাউ নীতি বলছে যে একটা এতে কক্ষে তার উপকক্ষ রয়েছে, সেই উপকক্ষগুলোর মধ্যে আবার শক্তির তারতম্য কিছু আছে। সেই শক্তির তারতম্যটা কীরকম, আর ইলেকট্রন তো সবসময় নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়, এবার কোন উপকক্ষের এনার্জি লেভেল কম বেশি সেটা একটা উনি নীতির মাধ্যমে দেখিয়েছেন। দেখো প্রথমেই যদি আমরা প্রথম কে কক্ষে কী থাকে, কেতে থাকে 1s, এলে থাকে 2s 2p, একটা লাইন করে ছেড়ে করছেন 2s 2p, এটা এল। এবার দেখো এমএ 3s 3p 3d, এবার এন, এবার হচ্ছে 4s 4p 4d 4f, এবার তারপরেটা 5s 5p 5d আর 5f, তারপরে 6s 6p 6d 6f, এবার 7s আবার পরপর। এবার দেখো প্রথমে ইলেকট্রন এনার্জি লেভেলটা, ইলেকট্রন এইভাবে ভর্তি হয়,
এবার দেখো এই যে ইলেকট্রন 1 এসে এখান থেকে 2s থেকে গিয়ে 2p 3s থেকে গিয়ে 3p 4s থেকে আবার গিয়ে 3d 4p 5s এরকম করে গিয়ে আবার 4d 5p 6s এইভাবে কিন্তু ইলেকট্রন ভর্তি হয়। তার মানে এই যে শক্তি স্তরগুলো সবথেকে কম 1s, তারপরে 2s, তারপরে কি 2p, তারপরে 3s, তারপরে কি আছে 3p, তারপরে 4s, তারপরে 4s এর পরে 3d, তারপরে 4p, তারপরে 5s, তারপরে কি আছে 5s এর পরে 4d, তারপরে 5p, তারপরে 6s, তারপরে 4f, তারপরে 5d, 6p। এইভাবে কিন্তু এদের এনার্জি লেভেলটা জানলে আমরা তাহলে ইলেকট্রন বিন্যাসটা করতে পারবো। এভাবেই দেখো ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে আমাদের আর দুটো কথা মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে ইলেকট্রনগুলো যখন পূর্তি হয় আরও দুটো বিষয় লক্ষ্য রাখতে হয়, যে অর্ধপূর্ণ বা পূর্ণ হলে কক্ষকগুলো তাদের এনার্জি মানে স্থায়িত্বটা বেশি হয়। সুতরাং সেই দিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে। যেমন একটা একটুখানি আমরা যদি ক্রোমিয়াম পড়ি, দেখো ক্রোমিয়াম এটা 24। এবার এর ইলেকট্রন বিন্যাসটা করতে গেলে দেখো আর্গন 18, তার মানে আর 6টা আছে, তার মানে 3d আর 4s, 6টার মধ্যে 2 আর 4 যদি এটা করি, কিন্তু এটা না হয়ে ইলেকট্রন বিন্যাসটা হবে অ্যাকচুয়ালি, তাহলে তো এই অনুযায়ী হওয়া উচিত, কিন্তু এটা হবে আর্গন 18 আর 3d5 4s 1। এই যে হাফ ফিল্ড মানে ডিতে 10টা থাকতে পারে, 5টা হলে অর্ধেক, এসে 2টো থাকতে পারে, তাহলে একটা হলে অর্ধেক। এরই জন্য কিন্তু এর স্থায়িত্ব বেশি হবে, যেটার স্থায়িত্ব বেশি হবে সেই অনুযায়ী ইলেকট্রন বিন্যাস হবে। এরপরে আমরা প্রচুর প্র্যাকটিস করব ইন্টারাকশান ক্লাসে, যে ইলেকট্রন বিন্যাস, আরও অনেক কোয়েশ্চেন। এই ভিডিওটাই এই পর্যন্ত আমাদের থাকলো।